শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। এই সপ্তাহে রয়েছে নীল লোহিতের চোখের সামনে থেকে একটি গল্প। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। সেই দিন আমি প্রথম অনুভব করেছিলাম বাংলা সাহিত্যে সতীদাহের পরের অধ্যায় প্রায় কিছুই লেখা হয়নি। কাশীর দশাশ্বমেধ ঘাটে এক বুড়ি ভিক্ষের জন্য অনেকক্ষণ ধরে আমার কাছে পেড়াপিড়ি করছিল। আমি তাকে বারবার প্রত্যাখ্যান করতে করতে রূঢ় হয়ে উঠছিলাম। কোথায় সিগারেট টানতে টানতে গঙ্গার প্রথাগত সৌন্দর্য দেখব তা নয়, চোখের সামনে এক গলিত চেহারার বুড়ি। তাছাড়া ক্রমশ বিরক্ত রূঢ় হয়ে উঠছিলাম অন্য একটি কারণে। আমার পকেটে কোনো ছোট খুচরো ছিল না, ছিল সিকিয়াদুলি। ভিকিরি টিকিরিদের মাঝে মাঝে দু চারটে পয়সা দিতে না পারার মতন কৃপণ আমি নই, আবার টপ করে একটা সিকি দিয়ে দেওয়ার মতন উদারও আমি হতে পারি না। আসলে এই বুড়িকে কিছু দেবার জন্যই পকেটে হাত দিয়েছিলাম। তারপর সিকির কম কিছু না পেয়ে আবার ওকে না দেওয়া মনস্থ করেই ক্রমশ বিরক্ত হয়ে উঠছিলাম। কিন্তু বুড়িটার একঘেয়ে নাকে কান্না থামে না। সুতরাং আমি স্থান ত্যাগ করার উপক্রম করছি, তখন হঠাৎ সে আমার মুখের কাছে মুখ এনে বলল, কালু না? ও কালু, চেয়ে দেখ, আমায় চিনতে পারিস না? বলাই বাহুল্য, আমার নাম কালু নয়, এবং ওই অশীতিপর বৃদ্ধাকে চিনতে না পারার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সে ততক্ষণে আমার হাত চেপে ধরেছে। ঠান্ডা শিরা ওটা হাতের কেমন যেন হিলহিলে স্পর্শ। আমার শরীর শিউরে উঠলেও আমি তৎক্ষণাৎ জোর করে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা না করে সংযত শান্ত গলায় বললাম, তোমার ভুল হচ্ছে বুড়ি, আমার নাম কালু নয়। আমার ভুল হয় না, একেবারে কালুর মুখখানা বসানো, সেই ডাগর ডাগর চোখ, কেষ্টপানা চুল। আমি কালুকে চিনি না? তুই আমাকে চিনতে পারলি না কালু? সত্যিই আমি কালু নই। বাড়ি কোথায়? ফরিদপুর না? মাইসপাড়ার দক্ষিণ বাড়ির কালু না তুই? আমি স্তম্ভিত হয়ে গেলাম। বাকি কথাগুলো সব সত্যি। পূর্ববঙ্গে ওখানেই আমাদের বাড়ি ছিল। সে কতদিন আগে, 18 বছর আর দেখিনি। খেজুর গাছ থেকে রস চুরি করতে গিয়ে মাঝরাত্রে পুকুরের মধ্যে পড়ে গেছি আমি। মনে পড়ল সেই বাল্যকাল। কিন্তু সেখানে কালু কে ছিল? আমার ও নামের কোনো শৈশব সাথীর কথাও মনে পড়ে না। সব বৃদ্ধাকেই প্রায় একরকম দেখতে। তবু এই বুড়ির কোকড়ানো মুখের দিকে তন্ন তন্ন করে তাকিয়েও আমি একে কখনো দেখেছি কিছুতেই মনে হলো না। তারপর আর একটা কথা মনে পড়তেই আমার মাথার মধ্যে ঝনঝন করতে লাগলো। জীবনানন্দের কবিতায় যেমন হঠাৎ ভয়াবহভাবে জলে পড়ে যাওয়ার কথা আছে, আমিও যেন এখানে দাঁড়িয়ে থেকেই অকস্মাৎ খেজুর গাছ থেকে পুকুরে পড়ে যাব। কারণ আমি বুঝতে পেরেছি ইনি কার কথা বলছেন। আমার বাবার ডাকনাম ছিল কালু। আমার চোখ ডাগর ডাগর তো দূরের কথা, বরং মেয়েরা বলে হাতির চোখের মতন, দেখা যায় কি যায় না। কিন্তু সে যাই হোক, আমার সঙ্গে আমার বাবার চেহারার কোনো সাদৃশ্য আমি কখনো দেখিনি। স্মরণকাল থেকেই আমি তাকে দেখেছি চকচকে টাকমাথার এক ভারিক্কি চেহারার ভদ্রলোক। সুতরাং আমার বাবার সঙ্গে যদি কোনো কলে আমার চেহারার কোনো মিল থেকেই থাকে, সে নিশ্চয়ই অনেককাল আগের কথা, আমার জন্মেরও বহু আগে, অন্তত 40 বছর আগেকার কথা। আমার বাবার মৃত্যুই হয়েছে অনেক দিন। আমি চকিতে কণ্ঠস্বরে সম্ভ্রম এনে বললাম, আপনি কি আমার বাবার কথা বলছেন? আমার বাবার ভালো নাম ছিল এই। বৃদ্ধা একগাল হেসে বললেন, তুই কালুর ছেলে? পেন নাম কর, পেন নাম কর। আমি তোর সম্পর্কে ঠাকুমা হই, দুঃসম্পর্কের না। আমার মরার খবর শুনলে তোদের 3 রাত্রির অসৌচ হবে। আমার কথা শুনিসনি তুই? আমি হলাম গে চিন্তামণি। লোকে বলতো চিনতে ঠাকরুন। তোর বাবার আপন কাকিমা হই। হা কপাল,
আমি কালুর বিয়ের খবরই শুনিনি। আজ তার কত বড় জোয়ানমদ্য ছেলে কেমন আছে রে কালু? তিনি মারা গেছেন। সেই ভিখারিনী অর্থাৎ আমার ঠাকুমা খুব চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবাই মরে, শুধু চিনতে বামনি মরে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কতদিন আছেন? কি জানি বাবা, সেসব কি আর মনে আছে? সেই যে বছর প্রথম যুদ্ধ বাঁধল। কথাটা আমার পক্ষে হজম করা শক্ত। সে তো প্রায় 50 বছর আগেকার কথা। জিজ্ঞেস করলাম, তারপর আর জাননি? না, লোকে যেমন বেড়াল পার করে তেমনই আমার ছোট দেওর ভবানী আমাকে কাশিতে পার করে দিয়ে গেল। তা বাবা বিশ্বনাথ আমাকে পায়ে ঠাঁই দিয়েছেন। ভবানীকে তুই চিনিস? না, আমি চিনি না। আমরা কুলিনের বংশ। আমার বাবার সময় থেকেই সবাই মডার্ন হওয়া শুরু করেছে। কিন্তু আমার ঠাকুরদারই ছিল মাত্র 4টি বউ। তাঁরও বাবা কাকাদের কটা করে বউ ছিল, সেসব কথা ইতিহাসে আছে, আমি জানি না। সারা বিশ্বে আমার কতজন অসাক্ষাৎ কাকাচেটা ছড়িয়ে আছে আমার পক্ষে জানা সম্ভব নয়। যাই হোক, আমার চিন্তামণি ঠাকুমার সঙ্গে আমি কাশীতে তার বাড়িও গিয়েছিলাম। সেটাকে বাড়ি বলা যায় না। মণিকর্ণিকা ঘাটের পিছন দিকে একটা বাড়ির একতলায়। কাশীতে যেসব বাড়ির একতলা অব্যবহার্য, ঠান্ডা ও অন্ধকারে ষাঁড় ও কুকুরের রাত্রিনিবাস, সেইখানে তিনি থাকেন। কি করে বা কি ভাবে যে এতদিন বেঁচে আছেন জানি না। ওর মুখ থেকে সেকালের কিছু গল্প শুনলাম, সেই সঙ্গে ওর জীবনের ইতিহাস। আমি এখনো সেসব কথা বিস্তৃতভাবে লেখার যোগ্য হয়ে উঠিনি। আমার মন অস্থির। আমি আধুনিকতা নামের এক দুঃস্বপ্নে ডুবে আছি। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সেদিন আমার চোখে জল এসেছিল। রামমোহন সতীদাহ বন্ধ করে খুবই মহৎ কাজ করেছিলেন নিশ্চিত, কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। 50-55 বছর আগে বাংলাদেশের গ্রাম থেকে একটি যুবতী বিধবাকে বিয়ে হয়েছিল মাত্র 6 বছর আগে। স্বামী সন্দর্শন হয়েছে মাত্র 4 দিন। সমস্ত আত্মীয় স্বজনের কাছ থেকে ছিনিয়ে এনে একা নির্বান্ধব অবস্থায় রেখে গিয়েছিল কাশীতে। বোধহয় উদ্দেশ্য ছিল এই, যুবতী বিধবা গ্রামে থেকে কখন কিভাবে বংশের নামে কালি দেয় কে জানে, তার চেয়ে দূর বিদেশে যা ইচ্ছে হোক। নির্বাসনে পাঠাবার আগে আমারই মামাতো খুড়তো ঠাকুরদারা এর গা থেকে শেষ টুকরো সোনার গয়না পর্যন্ত কেড়ে নিয়েছে। আমি একজন নবীন যুবা, উল্টানো চুল, প্যান্টালুন ও টেইলিনের শার্ট পরে সিগারেট ফুঁকতে ফুঁকতে গঙ্গার বিখ্যাত সৌন্দর্য দেখায় বিঘ্ন ঘটাবার জন্য যে কুচ্ছিত চেহারার বুড়ি ভিখিরিকে প্রায় ধাক্কা মেরে সরিয়ে দিতে যাচ্ছিলাম, তিনি আমারই রক্ত সম্পর্কের ঠাকুমা। তিনি কিন্তু কাশীতে আসার পর থেকেই ভিখারিনী হননি। আমারই কোনো এক পিস্তত ঠাকুরদা না কি যেন, যার নাম ছিল তারিণী শঙ্কর, তিনি ছিলেন মহানুভব। প্রথম 15 বছর নিয়মিত প্রতি মাসে চিন্তামণি ঠাকুমাকে 7 টাকা করে মানি অর্ডারে পাঠিয়েছিলেন। প্রত্যেক মাসে কখনো ভুল হয়নি। তিনি মারা যাবার পর তার ছেলে হরগোবিন্দ কয়েক মাস পাঠিয়েছিল। একবার চিন্তামণি ঠাকুমা এখানকারই একজন লোককে ধরে হরগোবিন্দকে একটা চিঠি লেখান। তাতে লিখেছিলেন, বাবা হরগোবিন্দ, আজকাল তৈজসপত্রের দাম আগুন। তুমি আমাকে এখন থেকে যদি 10টা টাকা পাঠাও বড় ভালো হয়। অত না পারো অন্তত 9 টাকা পাঠিও। আমি চিরকাল তোমার ছেলে মেয়েদের আশীর্বাদ করব। এই চিঠি পেয়ে হরগোবিন্দর কি মতিভ্রম হয় কে জানে, সে হঠাৎ টাকা পাঠানোই বন্ধ করে দেয়। এরপর আরো 3খানা চিঠি লিখেও উত্তর বা টাকা আসেনি। তখন চিন্তামণি ঠাকুমার বয়স 40 পেরিয়ে গেছে। তখন আর অন্য পথে যাবার উপায় নেই। সুতরাং
ভিক্ষাবৃত্তি। হরগোবিন্দ কি বেঁচে আছে? তিনি আমায় জিজ্ঞেস করলেন। পৃথিবীর কোথায় কোন হরগোবিন্দ বেঁচে আছে কি মরে গেছে তার আমি কি জানি। আমি চুপ করে রইলাম। নিজের কথা শেষ হবার পর তিনি খুঁটিয়ে খুঁটিয়ে অন্যদের কথা জিজ্ঞেস করতে লাগলেন। আমাদের কুলীন বংশের নানা শাখা প্রশাখা ধরে এর ওর কথা। আমি যে কজন সম্পর্কে জানি বলতে লাগলাম। অর্ধ শতাব্দী আগে যে জায়গা ছেড়ে চলে এসেছেন, পাকিস্তান হয়ে যে সব লন্ডভন্ড হয়ে গেছে সে খবরও রাখেন না। যেসব আত্মীয় স্বজন ওকে চরম অবহেলা করেছে তাদের সম্পর্কে ওর কতখানি ব্যগ্রতা। ঠাকুমার দেওয়া বাতাসা ও কলার টুকরো খেতে খেতে হঠাৎ আমার এক জ্যাঠতুতো দাদার কথা মনে পড়ল। তিনি কিছুদিন আগে এক সুদূরের বিধবা মেয়েকে বিয়ে করেছেন। সে খবর শুনে ওর কি অবস্থা হয় আমার দেখতে ইচ্ছে হলো। আমি জানিয়ে দিলাম। ভেবেছিলাম উনি আঁতকে উঠবেন অথবা কাঁদবেন। আমাদের অত বড় ব্রাহ্মণ পণ্ডিতের বংশে সে ছেলেটা কালি লেপে দিয়েছে শুনে ওর দীর্ঘ জীবনের নির্যাতিত সতীত্বেও যেন কালি পড়বে। উনি তাকে সাপসাপান্ত করবেন। কিন্তু সেই বলিজর্জর বৃদ্ধা মুখের চামড়া আরো কুঁচকে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলে মানুষ না বুঝে কি না কি করেছে। আমি কাল বিশ্বনাথের মন্দিরে ওর নামে পুজো দেব, যাতে ছেলেটা জীবনে সুখ পায়। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।